the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের পিওয়াইকিউ যে সেশনটা চলছে আজকে তার পার্ট 3। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন ফ্যাক্টরি হিসেবে পরিচিত? ওকে, লাইসোজোম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। ওকে, উইচ অর্গানেল ইজ নোন অ্যাজ প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল? এইটা হচ্ছে আমাদের রাইবোজোম। ওকে, এই রিজনটা কি? রিজন হচ্ছে রাইবোজোম আমাদের প্রোটিন ফ্যাক্টরি, কারণ দিস ইজ সাইট অফ প্রোটিন সিনথেসিস। ওকে, এখানে প্রোটিন সিনথেসিসটা হয়ে থাকে। এরপর আমাদের বলা হচ্ছে এনপিকে হলো, ওকে, এনপিকে ইজ এনপিকে এর ফুল ফর্মটা হচ্ছে, আমরা লিখে নেব প্রথমে এনপিকে। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, and K for potassium. ওকে, তারপর নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম আমাদের এই অর্ডারে হবে। তো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমাদের অপশনে আনসার হবে। এরপর বলা হচ্ছে টিসিএ চক্রের এনজাইমগুলি কোথায় অবস্থান করে? টিসিএ মিনস ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা আমাদের সেলুলার রেসপাইরেশনের একটা স্টেপ। প্রথমে আমাদের হয়ে থাকে গ্লাইকোলাইসিস, তারপরে হয়ে থাকে লিঙ্ক রিয়াকশন, তারপরে হয় আমাদের টিসিএ। ওকে, গ্লাইকোলাইসিস যেটা হয় এটা আমাদের সেলের মধ্যে হয়ে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে। এরপরে লিঙ্ক রিয়াকশন অ্যান্ড টিসিএ, এই দুটো আমাদের কোথায় হয়? এই দুটো আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। তো টিসিএ মিনস ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো এটা যে হয়ে থাকে, এর জন্য যে সমস্ত এনজাইম রেসপন্সিবল রয়েছে তারা কোথায় অবস্থান করে? তারা আসলে থাকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, ম্যাট্রিক্সে। ওকে, inside the matrix of mitochondria, mitochondrial matrix. ওকে, এইখানে একটা এক্সেপশন রয়েছে, যে এইখানে আমাদের একটা এনজাইম রয়েছে যেটাকে বলা হয় সাকসিনেট ডিহাইড্রোজেনাস। ওটা আমাদের একটা এক্সেপশন হয়ে যাবে। এক্সেপশন ইজ সাকসিনেট ডিহাইড্রোজেনাস। সাকসিনেট ডিহাইড্রোজেনাস এটা কোথায় অবস্থান করে? এটা করে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ওকে, ইনার মাইটোকন্ড্রিয়াল, এইটা কিন্তু আমাদের ম্যাট্রিক্সে থাকে না, এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দায় থাকে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ওকে, কিন্তু এর যে অ্যাক্টিভ সাইট, এটা ভেতরের পর্দায় থাকলেও এর যে অ্যাক্টিভ সাইট, এইটা কিন্তু আমাদের ম্যাট্রিক্সকে ফেস করে। ওকে, এরপর বলা হচ্ছে ড্যাশ মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ওকে, ড্যাশ ব্রেক্স দ্য ডরমেন্সি। তো সুপ্ত অবস্থা কে ভঙ্গ করে? এটা আমাদের জিবরেলিন। ওকে, আর এই যে সিড ডরমেন্সি বা মুকুলের যে বা বীজের যে সুপ্ত অবস্থা, এটাকে কে মেনটেন করে রাখে? মেনটেন করে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড, মেনটেন সিড ডরমেন্সি। এটা ডরমেন্সিটাকে মেনটেন করে। আর আমাদের অক্সিন অ্যান্ড ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, এদের কিন্তু কোনো ভূমিকা নেই। নো রোল ইন সিড ডরমেন্সি, নো রোল ইন সিড ডরমেন্সি। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিরোধ করে? কোন রোগকে প্রতিরোধ করে? উইচ ডিজিজ ইজ প্রিভেন্টেড বাই বিসিজি ভ্যাকসিন? এটা হচ্ছে আমাদের টিউবারকিউলোসিস। ওকে, এইখানে আমাদের যে টাইফয়েড রয়েছে, টাইফয়েডের জন্য আমাদের টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়। এক্স্যাক্টলি আমি ভ্যাকসিনের নামে যাচ্ছি না। টাইফয়েড ভ্যাকসিন, অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে। এরপরে ওরাল কলেরার জন্য আমাদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হয়।
এরও নামের মধ্যে আমি যাচ্ছি না। ওরাল কলেরা ভ্যাকসিন, এরও অনেক স্ট্রেন রয়েছে। আর টিটেনাসের জন্য আমরা অনেকেই জানি টিটেনাস টক্সয়েড করা হয়ে থাকে আমাদের, টিটেনাস টক্সয়েড। ওকে, কিন্তু বিসিজি যে ভ্যাকসিন এটা আমাদের কিন্তু টিউবারকুলোসিস রোগটাকে প্রতিরোধ করার জন্য দেওয়া হয়ে থাকে। এরপর বলা হচ্ছে ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ কে কি বলা হয়? দ্য এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ইন ব্যাকটেরিয়া ইজ কল্ড, এইটাকে আমরা বলে থাকি প্লাজমিড। ওকে, এটাকে আমরা প্লাজমিড বলে থাকি। দিস ইজ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অথবা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। ওকে, আমরা যদি এইখানে একটা সেল ড্র করি, জাস্ট আ মিনিট, আমরা এখানে একটা ব্যাকটেরিয়া সেলের স্ট্রাকচারটা দেখে নেবো। বাইরে এই যে আমরা এইটা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেল ওয়াল, এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। ওকে, এখন এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে এখানে কিছু ইনফোল্ডিং তৈরি হয়, এই যে ইনফোল্ডিং এইটাকে বলা হয় মিজোজোম, এটাকে বলা হয় মিজোজোম। এর অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন রেসপাইরেশন করানো, ডিএনএ সিনথেসিস করানো, ওকে, ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ডটার সেলের মধ্যে ডিএনএ ডিস্ট্রিবিউশন করানো। ওকে, এই ধরনের বিভিন্ন কাজ কিন্তু, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মিজোজোম করে থাকে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি যে যেটা ন্যাকেড ডিএনএ, দিস ইজ নোন অ্যাজ নিউক্লিয়েড। এখানে কিন্তু কোনো নিউক্লিয়ার এনভেলপ নেই। এইবার এই নিউক্লিয়াস ছাড়া বা নিউক্লিয়েড ছাড়া এর বাইরে যে এক্সট্রা একটা আমাদের সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিএস সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ, এইটাকেই আমরা কি বলবো? এটাকেই কিন্তু আমরা বলবো প্লাজমিড। দিস ইজ আওয়ার প্লাজমিড। ওকে, কিছু স্পেশাল ফিনোটিপিক ক্যারেক্টার, যেমন আমাদের যেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ওকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক, এটা কার মাধ্যমে হয়ে থাকে? আমাদের প্লাজমিডের মাধ্যমেই হয়ে থাকে। আর প্লাজমিড ট্রান্সফারের মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়ে থাকে। ওকে, তো এটা ছিল আমাদের প্লাজমিড। আর হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্লাজমিডকে অনেক বেশি ব্যবহার করা হয়। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি ধানের উৎপাদন বৃদ্ধি করে? ওকে, which of the following increases rice production? এইটা হবে আমাদের অ্যাজোলা। ওকে, অ্যাজোলা আমাদের রাইস প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়। সেটা কিভাবে বাড়ায়? এটা অবশ্য অ্যাজোলাকে ওয়াটার ফার্নও বলা হয়, ওয়াটার ফার্ন। ওকে, এটা আসলে কি করে যে এটা আমাদের একটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে। ওকে, যেটা হচ্ছে আমাদের অ্যানাবিনা। ওকে, তো এটা একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ফর্ম করে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যেটার নাম হচ্ছে আমাদের অ্যানাবিনা। ওকে, এর ফলে কি হয় যে নাইট্রোজেন ফিক্সেশন হয়, আর নাইট্রোজেনের মাত্রা বা অ্যামোনিয়ার মাত্রা কি হয়, অ্যামোনিয়া নাইট্রেট, ওকে, এই সমস্ত মাত্রা কি হয় যে জমিতে বেড়ে যায়, ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। আর যখন জমির উর্বরতা বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবেই প্রোডাকশনটাও বৃদ্ধি পাবে। ওকে, এরপর বলা হচ্ছে নিউক্লিওলাসের কাজ হলো, দ্য ফাংশন অফ নিউক্লিওলাসের কাজ হচ্ছে আরএনএ সিনথেসিস করা। ওকে, এটা আরএনএ সিনথেসিস করে থাকে। এরপর বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি কোষ দিয়ে গঠিত নয়? which of the following does not consist of cells? কোনটা সেল দিয়ে তৈরি না? অ্যালগি, this is eukaryotic cell. Okay, bacteria is prokaryotic cell. Fungi, this is eukaryotic cell. But virus is not a cell. Okay, ভাইরাস কোনো সেল না। কারণ কি? ভাইরাসকে সেল হিসেবে কেন গণ্য করা হয় না? এর রিজনটা হচ্ছে আমাদের
ভাইরাসের মধ্যে কিন্তু কোনো সেলুলার স্ট্রাকচার থাকে না। দে ল্যাক সেলুলার স্ট্রাকচারস। এদের মধ্যে কি থাকে তাহলে? এদের মধ্যে থাকে কেবলমাত্র অনলি জেনেটিক ম্যাটেরিয়াল, কেবলমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, হয় সেটা ডিএনএ অথবা আরএনএ, বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ থাকে। আর এর সাথে একটা এর বাইরে প্রোটিনের কোড থাকে, প্রোটিন কোড, যেটাকে আমরা ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার বলে থাকি, প্রোটিন কোড। ওকে, শুধুমাত্র এই কটা নিয়ে কিন্তু তৈরি থাকে, এছাড়া কোনো সেলুলার স্ট্রাকচার কিন্তু এর মধ্যে থাকে না, তাই আমরা এটাকে কিন্তু কোনো সেল হিসেবে কনসিডার করতে পারি না। ওকে, তো আমাদের আনসার কিন্তু ভাইরাস হয়ে যাবে। এরপর বলা হচ্ছে নেফ্রনের গ্লোমেরুলার পরিশোধন হলো, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইন দ্য নেফ্রন, এটাকে আল্ট্রা ফিল্ট্রেশন বলা হয়। দিস ইজ নোন অ্যাজ আল্ট্রা ফিল্ট্রেশন। যেটা প্রেশারের কারণে হয়ে থাকে, আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস। তো আমরা দেখে নেবো এখানে হাইপার ফিল্ট্রেশন দেওয়া রয়েছে না, টিন্ডেল এফেক্ট, এটা তো লাইটের একটা এফেক্ট, ফিজিক্সের পার্ট। এরপরে ইলেকট্রোফোরেসিস, নট এট অল। তো আমাদের কোনোটাই হচ্ছে না, ওকে, কোনো অপশন এখানে সঠিক নয়, এটাকে আল্ট্রা ফিল্ট্রেশন বলা হয়। এরপর বলা হচ্ছে জাইমোজেন কি? জাইমোজেন হলো একটা ইনঅ্যাক্টিভ এনজাইম। ওকে, জাইমোজেন হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, অথবা এটাকে বলা হয় যেতে পারে প্রিকারসর অফ এনজাইম, যেখান থেকে আমাদের অ্যাক্টিভ এনজাইমটা তৈরি হয়, প্রিকারসর অফ এনজাইম। ওকে, আর ইনঅ্যাক্টিভ এনজাইমকেই বলা হয় কিন্তু প্রো এনজাইম। আমাদের আনসারটা হবে কিন্তু প্রো এনজাইম। ওকে, জাইমোজেন আমাদের বিভিন্ন টাইপের হতে পারে, যেমন আমাদের ট্রিপসিনোজেন একটা জাইমোজেন, ট্রিপসিনোজেন। ওকে, আমরা বলতে পারি কাইমোট্রিপসিনোজেন, এগুলো ডাইজেস্টিভ এনজাইম। এরপরে আমাদের প্লাজমিনোজেন, এটা ডাইজেস্টিভ এনজাইম না, এটা একটা এনজাইম, ব্লাডের মধ্যে থাকে। দিস ইজ প্লাজমিনোজেন। ওকে, এটা ব্লাডটাকে মানে এটা ব্লাড কোয়াগুলেশনের সাথে জড়িত। ওকে, এইখানে আমাদের এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম ইজ অল আর জাইমোজেন। এরা পরবর্তীতে বায়োলজিক্যাল চেঞ্জেসের মাধ্যমে কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। আর এদের প্রত্যেকটার অ্যাক্টিভ ফর্ম কি হবে, যেমন ট্রিপসিনোজেন থেকে আমাদের ট্রিপসিন তৈরি হবে। ওকে, কি তৈরি হবে, আমাদের ট্রিপসিন তৈরি হবে। কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন তৈরি হবে, কাইমোট্রিপসিন। প্লাজমিনোজেন থেকে আমাদের প্লাজমিন তৈরি হবে। ওকে, আর এই প্লাজমিনোজেন অ্যান্ড প্লাজমিনের কাজের যদি আমরা কথা বলি, তাহলে এটা ফাইব্রিনোলাইসিস করে থাকে। ওকে, ফাইব্রিনোলাইসিস মানে ব্রেকডাউন অফ ব্লাড ক্লটস, ব্রেকডাউন অফ ব্লাড ক্লটস। এই জন্য এটার ফাইব্রিনোলিটিক এফেক্ট দেখা যায়, ব্লাড ক্লটস। এরপর বলা হচ্ছে পেপসিন কোন অঙ্গে ক্ষরিত হয়? পেপসিনটা আমাদের পাকস্থলী থেকে বের হয়, সিক্রেটস পেপসিন, দ্যাট ইজ আওয়ার স্টমাক। ওকে, স্টমাক থেকে এটা রিলিজ হয়। এইখানে আমাদের যদি আমরা পেপসিনের যদি কথা বলি, তাহলে এটা হচ্ছে একটা আমাদের প্রোটিন ডাইজেস্টিং এনজাইমস। দিস ইজ প্রোটিন ডাইজেস্টিং এনজাইম। এটা কোথা থেকে রিলিজ হয়? আমাদের স্টমাকের মধ্যে কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, এর মধ্যে একটা সেল থাকে যেটা স্পেশাল সেল, যেটাকে আমাদের বলা হয় চিফ সেল। ওকে, এইটা রিলিজ করে আমাদের পেপসিনোজেন। আর এই পেপসিনোজেন অ্যাক্টিভেট হয়ে নিয়ে এটা অ্যাক্টিভেট হয়ে নিয়ে এখান থেকে আমাদের তৈরি হয় কিন্তু পেপসিন, অ্যান্ড দিস পেপসিন ইজ active form. This is inactive, this one is inactive, and this is active form.
দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। ওকে, তো এটা কিন্তু রিলিজ হয় আমাদের চিপ সেল থেকে। আর চিপ সেলটা কোথায় থাকে? আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থাকে। দিস ইজ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আজকে লেকচারে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যদি আমি সময় পাই তাহলে এটা আমি করিয়ে দেবো। ওকে, এটা বড্ড বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কিছু ফ্যাক্টর রিলিজ হয়, সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। এরপর বলা হচ্ছে আমাদের ক্রেবস চক্রে উৎপন্ন অণুর সংখ্যা। এখানে অণু বলতে বোঝানো হচ্ছে আমাদের এটিপি মলিকিউল। ওকে, the number of molecules produced in the Krebs cycle, the molecules refers to the ATP molecule. এবার ক্রেবস সাইকেলে আমাদের একটা ক্রেবস সাইকেলে পার সাইকেল কটা এটিপি প্রডিউস হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। আমি এখানে কুইকলি একটু রিক্যাপ করিয়ে নিই তোমাদের। তোমরা অনেকেই জানো যে আমাদের ওয়ান মলিকিউল গ্লুকোজ, ওকে, এইটা আমাদের গ্লাইকোলাইসিসে পার্টিসিপেট করে, গ্লাইকোলাইসিস। আর এইখান থেকে সরি, এই গ্লাইকোলাইসিস থেকে এখানে কি তৈরি হয়? আমাদের টু মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড এইটা আবার আমাদের কোথায় পার্টিসিপেট করে? মানে এইটা যায় আমাদের কোথায়? লিঙ্ক রিয়াকশনে। দিস টেক পার্ট ইন লিঙ্ক রিয়াকশন আর তৈরি করে আমাদের টু মলিকিউলস অফ অ্যাসিটাইল কোএনজাইম এ। ওকে, এইবার এই অ্যাসিটাইল কোএনজাইম এ কিন্তু আমাদের কোথায় পার্টিসিপেট করবে? TCA, sorry, that is our Krebs cycle. ওকে, এবার এই যে অ্যাসিটাইল কোএনজাইমে এই দুটো মলিকিউল একসাথে কিন্তু সাইকেলে এন্টার করে না, ওয়ান বাই ওয়ান এন্টার করে। তো একটা গ্লুকোজ মলিকিউল, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, একটা গ্লুকোজ মলিকিউলের কমপ্লিট ব্রেকডাউনের জন্য আমাদের ক্রেবস সাইকেলটাকে কতবার চালাতে হবে? 2বার চালাতে হবে, 2 টাইমস। ওকে, কারণ এইখানে আমাদের দুটো অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হচ্ছে, তো এই দুটোকে কিন্তু কমপ্লিট ব্রেকডাউন করতে গেলে আমাদের এই ক্রেবস সাইকেলটাকে 2বার চালাতে হবে। মানে একটা গ্লুকোজ মলিকুলের কমপ্লিট ব্রেকডাউনের জন্য আমাদের 2 টাইমস ক্রেবস সাইকেলটাকে চালাতে হবে। এইবার অ্যাট এ টাইম কিন্তু একটা অ্যাসিটাইল কোএনজাইম কিন্তু আমাদের ক্রেবস সাইকেলে এন্টার করবে। আর একটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে আমাদের কি তৈরি হয়? আমি ক্রেবস সাইকেলের ফাইনাল প্রোডাক্টটা বলছি। এখানে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা যে ফাইনাল প্রোডাক্ট, এইখান থেকে আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হয় আমাদের 3 molecules of NADH, ওকে, আমাদের 1 molecule of FADH2, আর একটা আমাদের তৈরি হয় GDP, গুয়ানোসিন ট্রাইফসফেট। তো এই একটা অ্যাসিটাইল কোএনজাইম এটা ব্রেকডাউন হয়ে নিয়ে ক্রেবস সাইকেলে আমাদের ফাইনাল যে প্রোডাক্ট তৈরি করছে আমাদের তিনটে মলিকিউল তৈরি করছে আমাদের NADH, একটা মলিকিউল তৈরি করছে আমাদের FADH2, আর একটা মলিকিউল তৈরি করছে আমাদের GTP। এই যে GTP এইটা কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 1 মলিকিউল অফ ATP। ওকে, একটা ATPর সাথে এটা ইকুইভ্যালেন্ট। ওকে, ইকুইভ্যালেন্ট, সমতুল্য। মানে তোমরা বলতে পারো একটা GTP মানে একটা ATP, এটা ধরে নেওয়া যায়। এরপরে আমাদের এই যে প্রোডাক্ট অফ ক্রেবস সাইকেল এরা কিন্তু এন্টার করে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, অথবা এটাকে বলা হয় ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, এটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে। এইখানে কি হয় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন এরা এন্টার করবে তখন 1 মলিকিউল অফ NADH থেকে কিন্তু আমাদের 3 মলিকিউলস অফ ATP তৈরি হবে। মানে এইখানে আমরা টোটাল কটা ATP পাবো? একটা মলিকিউল থেকে 3টে পাবো, মানে 3টে মলিকিউল থেকে আমরা টোটাল 9খানা ATP পাবো। ওকে, এরপরে FADH2 যখন আমাদের ETS এ এন্টার করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তখন সেখানে কিন্তু একটা FADH2 থেকে আমাদের কিন্তু 2খানা ATP আমরা পাই। তো 1 into 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2। আর এই যে একটা GTP এটা আমাদের একটা ATPর ইকুইভ্যালেন্ট। তো আমরা টোটাল কটা পাচ্ছি? টোটাল আমরা এখানে ATP কটা পাচ্ছি? 9 + 1 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 12 ATP ফ্রম 1 অ্যাসিটাইল কোএনজাইম A। 12 ATP। একটা অ্যাসিটাইল কোএনজাইম ব্রেকডাউন করার জন্য আমাদের
ক্রেবস সাইকেল 1 টাইম চলবে। ওকে, দুটোর জন্য আমাদের দুবার চালাতে হবে। ওকে, তো একবার ক্রেবস সাইকেল চললে আমরা কটা এটিপি পাচ্ছি? এখানে বলা হচ্ছে মলিকিউলস প্রডিউসড ইন দ্য ক্রেবস সাইকেল, মানে একটা সাইকেলের কথা বলা হচ্ছে। একটা সাইকেলে আমরা 12খানা এটিপি পাবো। ওকে, তো আমরা আমাদের আনসারটা কি যাবে? 12 এটিপি। ওকে, কিন্তু এখানে যদি বলা হয় যে একটা গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হলে ক্রেবস সাইকেল থেকে কখানা এটিপি পাবো, তখন কিন্তু আমাদের 24টা আনসার হবে। ওকে, কারণ সেক্ষেত্রে ক্রেবস সাইকেলটাকে আমাদের দুইবার চালাতে হবে। সরি, ক্রেবস সাইকেলটাকে আমাদের সেক্ষেত্রে দুইবার চালাতে হবে, মানে তখন আমাদের 12 করে 24খানা কিন্তু এটিপি তৈরি হবে। ওকে, এরপর বলা হচ্ছে পাকস্থলীর রসে HCl ক্ষরণ করে কে? ওকে, ড্যাশ সিক্রেটস HCl ইন গ্যাস্ট্রিক জুস, দ্যাট ইজ আওয়ার প্যারাইটাল সেলস। এটাও আবার আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রশ্ন। ওকে, আমি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা করিয়ে দিচ্ছি, কারণ এক বছরেই আমাদের দুইবার একই টপিক থেকে প্রশ্ন আসছে। আমি নেক্সট স্লাইডে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা ভালোভাবে করিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা ড্র করে নেব, তারপরে আমি বিভিন্ন পার্ট মার্ক করছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটা কোথায় থাকে? এটা আমাদের স্টমাকে থাকে। এটা আমাদের স্টমাকের যে ভেতরের লাইনিং বা ভেতরে যে আস্তরণ, সেখানে কিন্তু এটা থাকে। ওকে, ইনসাইড আওয়ার স্টমাক। একটু ভালো করে বুঝবে। এইখানে আমাদের কলার অংশে যে আমাদের দেখা যাচ্ছে যে নেক পোর্শনে যে সেলটা গ্রিন কালারে, এটাকে বলা হয় মিউকাস সেল অথবা নেক সেল। মিউকাস অথবা নেক সেল। ওকে, এর কাজটা কি? এর কাজ হচ্ছে মিউকাস রিলিজ করা। দে রিলিজ মিউকাস। দে রিলিজ মিউকাস। ওকে, এটা কি করে? এটা কিন্তু আমাদের প্রোটেক্ট করে, প্রোটেক্ট দ্য স্টমাক লাইনিং। স্টমাকের যে ভেতরের আবরণ, সেটাকে রক্ষা করে কি থেকে? ফ্রম HCl, স্ট্রং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। আর যে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে, প্রোটিওলাইটিক এনজাইম, কারণ আমাদের সেলগুলোও কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিওলাইটিক এনজাইম আমাদের প্রোটিনকে ভেঙে দেয়, মানে আমাদের কোষগুলোকে কিন্তু নষ্ট করে ফেলবে যদি এখানে মিউকাসের আবরণ না থাকে। ওকে, তো এখানে আমাদের যে সমস্ত প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে আর যে আমাদের স্ট্রং অ্যাসিড রয়েছে HCl, এই দুটোর হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে কে? আমাদের মিউকাস লেয়ার। ওকে, মিউকাস লেয়ারটা, এই যে আমরা দেখতে পাচ্ছি মিউকাস লেয়ার, এটা কিন্তু পুরো স্টমাকের লাইনিং এর মধ্যেই থাকে, মিউকাসটা ছড়িয়ে থাকে। ফলে এটা আমাদের HCl আর যে প্রোটিওলাইটিক এনজাইম, এদের হাত থেকে কিন্তু এটা আমাদের রক্ষা করে। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের চিফ সেল। দিস ইজ আওয়ার চিফ সেল, অথবা এটাকে বলা যায় জাইমোজেন সেল। জাইমোজেন রিলিজ করে সেজন্য জাইমোজেন সেল। এ কি করে? দিস রিলিজ, এ রিলিজ করে ইনঅ্যাক্টিভ প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, ডাইজেস্টিং এনজাইমস, যেটাকে আমরা কি বলবো? জাইমোজেন বলবো। একটু আগে আমরা জাইমোজেন দেখলাম বিভিন্ন টাইপের, যেমন আমাদের পেপসিনোজেন। ওকে, আরো কয়েকটা আমরা দেখেছিলাম। এইবার এইখানে এই যে রেড কালারের যে সেলটা, এইটা হচ্ছে আমাদের প্যারাইটাল সেল। দিস ইজ আওয়ার প্যারাইটাল সেল, অথবা এটাকে বলা যায় অক্সিনটিক সেল। ওকে, এর কাজটা কি? এ দুটো ফ্যাক্টর রিলিজ করে, একটা হচ্ছে HCl। ওকে, প্যারাইটাল সেলই হচ্ছে HCl রিলিজ করে। আর একটা কি করে? এ ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর।
ইন্ট্রিনসিক ফ্যাক্টর এইটা রিলিজ করে। ওকে, এটাকে সিআইএফও বলা হয়। এইটার কাজটা কি? এখানে আমি দুটোর কাজই বলে দিচ্ছি, এইচসিএল এর কাজটা আমি মুখে বলে দিচ্ছি। এইচসিএল আমাদের কি করে থাকে, আমাদের স্টোমাকের মধ্যে অ্যাসিডিক পিএইচটাকে মেনটেন করে। এটা স্টোমাকের মধ্যে যে আমাদের খাবারের মাধ্যমে যে সমস্ত প্যাথোজেন এন্টার করে সেটা সরাসরি কিন্তু স্টোমাকের মধ্যে মারা যায়। কার প্রভাবে? এইচসিএল এর প্রভাবে। এরপরে এই আমাদের যে বিভিন্ন জাইমোজেন রয়েছে, এই জাইমোজেনগুলো যেগুলো আমাদের প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, এরা কিন্তু অ্যাসিডিক পিএইচেই কিন্তু অ্যাক্টিভেট হয়। তো জাইমোজেনকে অ্যাক্টিভেট করতে কিন্তু এইচসিএল সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের যে হিমোগ্লোবিন তৈরি হয়, হিমোগ্লোবিনের মধ্যে যে আমাদের হিম গ্রুপ, সেখানে সেন্টারে আমাদের প্রেজেন্ট থাকে কিন্তু আয়রনের ফেরিক ক্যাটায়ন। ওকে, সরি, ফেরাস ক্যাটায়ন। তো ফেরাস আয়ন যে থাকে সেটা থেকে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা তৈরি হয়। তো এই যে আমাদের এইচসিএল, এই এইচসিএল কি করে? ফেরিক আয়ন থেকে ফেরাস আয়নে কনভার্ট করে। Fe3+ থেকে এটাকে কনভার্ট করে Fe2+-এ, আর এখান থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। ওকে, যদি আমাদের ঠিকঠাক হিমোগ্লোবিন তৈরি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয়, যেটাকে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয়। সেখানে আমাদের আরবিসি সাইজ কিন্তু ছোট হয়ে যায়। ওকে, তো এই প্যারাইটাল সেল যদি ঠিকঠাক কাজ না করে তো এই ক্ষেত্রে আমাদের দুই টাইপের অ্যানিমিয়া তৈরি হয়। ওকে, এইচসিএল আমি এখানে লিখে দিচ্ছি। এইচসিএল এর মাত্রা যদি কোনোভাবে কমে যায় তাহলে কি হবে, যে আমাদের Fe2+ এইটা কিন্তু তৈরি হবে না, এটা ডেফিসিয়েন্সি হয়ে যাবে। আর এর ফলে কি হবে, আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এইটা কিন্তু দেখা দেবে। এরপরে ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এর কাজটা কি? এর কাজ হচ্ছে ইট হেল্পস অ্যাবজর্বিং ভাইটামিন বি টুয়েলভটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর এই ভাইটামিন বি টুয়েলভ কী করে? হেল্প ইন ম্যাচুরেশন অফ আরবিসি। এ কী করে? ম্যাচুরেশন অফ আরবিসি করে থাকে। মানে এই ভিটামিন বি টুয়েলভ যদি না থাকে তাহলে আমাদের আরবিসির ম্যাচুরেশন কিন্তু হবে না, মানে ইমম্যাচুর আরবিসি থেকে যাবে, আরবিসি সাইজে বড় থেকে যাবে। তো ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি আমাদের কমে যায়, সিআইএফ যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমাদের ভাইটামিন বি টুয়েলভ এটাও কিন্তু আমাদের কমে যাবে। আর এটা যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমাদের আরবিসি সাইজটা বড় থেকে যাবে। মানে এই ক্ষেত্রে আমাদের কোন টাইপের অ্যানিমিয়া হবে? এটাকে বলা হয় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, অথবা এটাকেই বলা হয় আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া। এর উপরেও কিন্তু প্রশ্ন অনেকবার আসে, পার্নিসিয়াস অ্যানিমিয়া। ওকে, তো আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ছিল, তাই আমি এটাকে করিয়ে দিলাম সেপারেটলি। ওকে, এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কি? আমাদের উপরে যে এপিথেলিয়াল লেয়ার, তার একটা ইনফোল্ডিং, তার মাধ্যমে এটা তৈরি হয়। এখানে 3 টাইপের সেল থাকে, একটা মিউকাস সেল অথবা নেক সেল, যেটা আমাদের মিউকাস রিলিজ করে, আর এটা আমাদের যে স্টমাক লাইনিং সেটাকে এইচসিএল অ্যান্ড প্রোটিওলাইটিক এনজাইমের অ্যাক্টিভিটি থেকে রক্ষা করে। এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি চিফ সেল বা জাইমোজেন সেল, এটা আমাদের জাইমোজেনকে রিলিজ করে, যেটা আমাদের হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রোটিন ডাইজেস্টিং এনজাইম। এখান থেকে আমাদের অ্যাক্টিভেটেড এনজাইম তৈরি হয়। এরপরে আরেক ধরনের সেল আমরা দেখলাম, যেটা হচ্ছে আমাদের প্যারাইটাল সেল অথবা অক্সিনটিক সেল। এখান থেকে আমাদের এইচসিএল অ্যান্ড ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। এইচসিএল এর আমরা বিভিন্ন কাজ আমরা একটু আগে আলোচনা করলাম। যদি আমাদের এইচসিএল কমে যায় তাহলে ফেরিক থেকে ফেরাস আয়নটা কিন্তু আমাদের তৈরি হবে না। ফেরাস আয়নের মাত্রা যদি কমে যায় তাহলে আমাদের হিমোগ্লোবিন কিন্তু পর্যাপ্ত মাত্রায় তৈরি হবে না। আর হিমোগ্লোবিন যদি পর্যাপ্ত মাত্রা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরবিসি সাইজটা কমে যায়, আর ফলে এখানে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া তৈরি হয়। ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমাদের ভাইটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশনের জন্য রেসপন্সিবল। এটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের ভাইটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশন কমে যাবে, মানে বডিতে আমাদের ভাইটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি তৈরি হবে। আর এর ফলে আমাদের কি হবে? ভাইটামিন বি টুয়েলভ আমাদের ম্যাচুরেশন অফ আরবিসির জন্য রেসপন্সিবল। এটা যদি কমে যায় তাহলে আমাদের আরবিসি ম্যাচিওর হবে না। এর ফলে কি হবে? আরবিসি কিন্তু ইমম্যাচিওর থাকবে, ইমম্যাচিওর আরবিসি সাইজে বড় হয়, ম্যাচিওর আরবিসি সাইজে ছোট হয়। ইমম্যাচিওর আরবিসি সাইজে বড় হওয়ার কারণে সেখানে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে আর পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে। অনেকের এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে সমস্ত
আকারে আরবিসি ছোট হলো বা বড় হলো, তো সেক্ষেত্রে অ্যানিমিয়া কেন হয়ে যাবে? অ্যানিমিয়া এজন্যই হয় যে আকারে যদি আরবিসি ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম সেটাকে একটা ফরেন পার্টিকেল হিসেবে রিকগনাইজ করে, সেটাকে কিন্তু মেরে ফেলে, ধ্বংস করে। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমাদের অ্যানিমিয়া তৈরি হয়। ওকে, সেই জন্য অ্যানিমিয়া তৈরি হয়। এটার জন্য আমাদের এটাও কিন্তু আমাদের যেটা লিভার, এর উপরে কিন্তু চাপ পড়ে, আমাদের যে স্প্লিন, তার উপরেও চাপ পড়ে, ফলে লিভার আর স্প্লিনের আকারটাও কিন্তু বেড়ে যায়। ওকে, জন্ডিস দেখা দেয়। তো হেপাটোস্প্লিনোমেগালি, জন্ডিস, এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টর কিন্তু আমাদের অ্যানিমিয়ার যে সমস্ত টিপিক্যাল সিমটমস, সমস্ত কিছু কিন্তু দেখা যায়। ওকে, আশা করি পুরো টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের শিশুদের পাকস্থলীতে দুধ হজমকারী এনজাইমটি কোনটি? উইচ এনজাইম ডাইজেস্ট মিল্ক ইন দ্য স্টমাক অফ বেবি? এটা আমাদের রেনিন। ওকে, বাট এইখানে আমাদের স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে, তো এটা আমাদের হবে না। কাইমোসিন দেওয়া রয়েছে, এটা হয়ে যাবে। ওকে, কাইমোসিনের আরেকটা নাম হচ্ছে রেনিন, এখানে ডবল এন হয়। ওকে, রেনিন। এইটা কি করে থাকে? এটা একটা মিল্ক কার্ডলিং এনজাইম। ওকে, মিল্ক কার্ডলিং এনজাইম, কার্ডলিং এনজাইম। এটা কি করে? মিল্কটাকে কিন্তু কার্ডল করে দেয়, মানে দইয়ের মতো জমিয়ে দেয়, আর সেটা এই মিল্কটাকে হেল্প ইন ডাইজেশন। ওকে, হেল্প ইন ডাইজেশন, হেল্প ইন ডাইজেশন অফ মিল্ক। এটা বেবিদের ক্ষেত্রে মিল্কটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ওকে, অনেক সময় বেবি যদি ভমিট করে ফেলে, তখন তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে সেখানে কিন্তু মিল্কটা জমে থাকে, জমাট বেঁধে থাকে। ওকে, সেটা কিন্তু হয়ে থাকে এই কাইমোসিন বা এই রেনিন এনজাইমের এফেক্টে। এরপরে বলা হচ্ছে আমাদের কাফার সেল, ওয়ার আর কাফার সেলস ফাউন্ড? কাফার সেলটা কোথায় পাওয়া যায়? কাফার সেল হচ্ছে আমাদের এক টাইপ অফ ম্যাক্রোফেজ, যেটা আমাদের টিস্যুর মধ্যে থাকে, ম্যাক্রোফেজ। ওকে, এর কাজটা কি? এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে এটা ডিফেন্সে কাজ করে। ওকে, এটা আমাদের লিভার সেলে থাকে কাফার সেল, লিভার এর ভেতরে থাকে কাফার সেল। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণী সেটের 4 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? which of the following sets of animal have a 4 chambered heart? ওকে, 4 chambered heart এটা আমাদের বিশেষ করে ম্যামেলিয়া, রেপ্টিলিয়া অ্যান্ড এভিস, এদের মধ্যে দেখা যায় দেখা যায় 4 চেম্বার হার্ট। কাদের ক্ষেত্রে? ম্যামেলিয়া, অ্যান্ড এভিস, এই দুজনের ক্ষেত্রেই দেখা যায় 4 চেম্বার্ড হার্ট। ওকে, এখানে 4 চেম্বার হার্টের কথা বলা হচ্ছে। আমরা দেখে নেব কোথায় আমাদের ম্যামলস রয়েছে আর বার্ডস রয়েছে। অ্যামফিবিয়ান রয়েছে, অ্যামফিবিয়ান রেপটাইলস। অ্যামফিবিয়ান রেপটাইলসের কথা আমরা বলে নিই এখানে। অ্যামফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের 3 চেম্বার্ড হার্ট থাকে। ওকে, কিন্তু এইখানে আমরা যদি রেপটাইলসের কথা বলি, রেপটাইলসে আমাদের একটা কিন্তু এক্সেপশন রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। একটা এক্সেপশন রয়েছে রেপটাইলসে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ক্রোকোডাইল। ক্রোকোডাইল এমন একটা এক্সেপশন যার ক্ষেত্রে আমাদের প্রপার 4 চেম্বার্ড হার্ট রয়েছে, প্রপার 4 চেম্বার্ড হার্ট রয়েছে। কেবলমাত্র কার ক্ষেত্রে? ক্রোকোডাইলের ক্ষেত্রে। ক্রোকোডাইল ছাড়া বাকি সমস্ত রেপটাইলের ক্ষেত্রে কিন্তু 3 চেম্বার্ড হার্ট পাওয়া যায়। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামফিবিয়ান্স রয়েছে, অ্যামফিবিয়ান্স, রেপটাইলস, তো এরা 3 চেম্বার্ড হার্ট। বার্ডসদের ক্ষেত্রে 4 চেম্বার্ড হার্ট পাওয়া যাবে, তো এটা আমাদের ভুল হয়ে যাবে। ওকে, এখানে দিজ আর 3 চেম্বার্ড, দিজ আর 4 চেম্বার্ড, এটা ভুল। ক্রোকোডাইলের ক্ষেত্রে 4, বার্ডসের ক্ষেত্রে 4, ম্যামলসের ক্ষেত্রে 4, এটা আমাদের সঠিক হবে। ক্রোকোডাইলস 4, লিজার্ড
লিজার্ড অ্যান্ড টার্টলস এরা দুটো কিন্তু আমাদের নর্মাল রেপটাইলস, তো এদের ক্ষেত্রে 3 চেম্বার্ড হার্ট হবে, তো এটা ভুল হয়ে যাবে। লিজার্ড, ম্যামলস, বার্ড, তো লিজার্ডের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট হবে, ম্যামলস 4, এটা 4, এটাও ভুল হয়ে যাবে। আমাদের সঠিক যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি। এরপর বলা হচ্ছে আমাদের গলজি বডি অংশগ্রহণ করে কোন কাজে? দ্য গলজি কমপ্লেক্স পার্টিসিপেটস ইন ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, নো। ফর্মেশন অফ সেক্রেটারি ভেসিকলস, ইয়েস। রেসপিরেশন অফ ব্যাকটেরিয়া, অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড, না। রেসপিরেশন অফ ব্যাকটেরিয়া এটা কেবলমাত্র মিসোজোমের মাধ্যমে হয়ে থাকে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গলজি বডি কিন্তু থাকেও না। ওকে, অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিডস, নো। তো আমাদের কাজটা হচ্ছে এখানে ফর্মেশন অফ সেক্রেটারি ভেসিকলস, এটাকে আমরা প্যাকেজিংও বলতে পারি। ওকে, প্যাকেজিং কাজটা করে থাকে গলজি কমপ্লেক্স। গলজি বডি সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ আমি বিষয় এখানে বলে নেব। এইটা আমাদের নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের ক্লোজ অ্যাসোসিয়েশনে কে থাকে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এর সাথে এর পাশে কিন্তু থাকে আমাদের গলজি বডি। ওকে, এইরকম হয়ে থাকে। এর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কনকেভ স্ট্রাকচার থাকে। ওকে, একদম কনকেভ স্ট্রাকচার থাকে, এগুলোকে সিস্টার্নি বলা হয়, কনসেন্ট্রিক স্ট্রাকচার। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের কনভেক্স পার্ট, দিস ইজ কনভেক্স পার্ট, and this one is our concave part. ওকে, তো যেটা আমাদের কনভেক্স পার্ট, এইটাকে কিন্তু আমাদের বলা হয় সিস ফেস, আর কনকেভ পার্টটাকে বলা হয় আমাদের ট্রান্সফেস। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোনো কিছু তৈরি হয়ে নিয়ে কিন্তু সরাসরি কোথায় যায়? সরাসরি আমাদের এইখান থেকে কোনো কিছু তৈরি হয়নি, যেমন এখানে আমাদের প্রোটিন সিনথেসিস হয়, লিপিড সিনথেসিস হয়, এই সমস্ত কিছু এসে কিন্তু আমাদের সিস ফেজে এন্টার করে, আর এইখান থেকে কিন্তু বের হয়ে যায়। তো এই ফেজটাকে আমরা কি বলবো? রিসিভিং এন্ড, আর এইটা আমাদের হচ্ছে শিপিং এন্ড। এইখান থেকে কিন্তু শিপিং হয়ে থাকে, শিপিং এন্ড। ওকে, আর এই যে ফেজটা, এটা সিস ফেজ, ট্রান্সফেজ, এইখানে রিসিভিং হচ্ছে, তো ফর্মেশন এখানে শুরু হয়, তাই এটাকে ফর্মিং ফেজও বলা হয়, এটাকে ফর্মিং ফেজ বলা হয়। আর এইটাকে আমাদের বলা হয় ম্যাচিউরিং ফেজ, ম্যাচিউরেশন ফেজ বা ম্যাচিউরিং ফেজ। এখান থেকে ম্যাচিউর হয়ে নিয়ে কিন্তু ভেসিকলের রূপে প্যাকেজিং হয়ে নিয়ে এটা বেরিয়ে যায়। এখান থেকে যদি আমাদের কোনো একটা প্রোটিন যদি আমাদের আসে, এটা যদি এখানে এন্টার করে, এইখান থেকে এটা বেরোবে কিভাবে? এইখান থেকে যখন এটা বেরোবে তখন এর চারপাশে কিন্তু একটা এনভেলপ তৈরি হয়ে যায়, এটা একটা ভেসিকলসের রূপে কিন্তু বেরিয়ে যায়, এটা কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যায়। ওকে, এটার প্যাকেজিং, ট্যাগিং, ওকে, আর মডিফিকেশন, এই কি কি কাজ করে থাকে? মডিফিকেশন, প্যাকেজিং অ্যান্ড ট্যাগিং। ওকে, অথবা হ্যাঁ, এমপিটি এইভাবে লিখে দিই, মডিফিকেশন, প্যাকেজিং অ্যান্ড ট্যাগিং, এই তিনটে কাজ করে থাকে। একটা মডিফিকেশন করবে, প্যাকেজিং করবে, আর ট্যাগিং করবে। ওকে, মডিফিকেশন, প্যাকেজিং আর ট্যাগিং, কোথায় ট্রান্সফার হবে সেটা ট্যাগও এটা লাগিয়ে দেয়। ওকে, তো এই সমস্ত বিষয় কিন্তু মনে রাখবে। আর একটা জিনিস, যে এই যে গলজি বডি, এইটা আমাদের ক্লোজ প্রক্সিমিটিতে থাকে কার সাথে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি থাকে। এটা কাছাকাছি থাকার কারণটা কি? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কিন্তু এর কাজটা কিন্তু সম্পর্কিত। এখান থেকে যে সমস্ত জিনিস ফর্মেশন হয়ে বের হয়, এটার এই মডিফিকেশন, প্যাকেজিং অ্যান্ড ট্যাগিং এর কাজটা কে করে থাকে? গলজি বডি। তাই এ কিন্তু সবসময় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশেই থাকে। ওকে, তাই এটা কিন্তু আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমের একটা পার্ট। এখানে আরেকটা বিষয়, যে সিস ফেজ অ্যান্ড ট্রান্সফেজ আর কমপ্লিটলি ডিফারেন্ট, এরা কমপ্লিটলি একদম ডিফারেন্ট, কিন্তু এরা কিন্তু একসাথে লিঙ্ক থাকে, দে আর কানেক্টেড ইচ আদার, দে আর কানেক্টেড উইথ ইচ আদার। এটা আমরা কানেক্ট করে নিই।
এরকম কানেকশন থাকে। এক মিনিট, আমি কানেকশন করে নিই। আমরা এটাকে এইভাবে কানেক্ট করে নেবো, দে আর কানেক্টেড উইথ ইচ আদার। ওকে, দুটো ফেজ আলাদা কিন্তু ইন্টার কানেক্টেড থাকে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের সিন্যাপটোনেমাল কমপ্লেক্সের ভাঙন বা বিচ্ছেদন ঘটে কোন পর্যায়ে? ডিসলিউশন অফ দ্য সিন্যাপটোনেমাল কমপ্লেক্স অকার্স ডিউরিং, কোন ফেজে এটা হয়ে থাকে? এটা আমাদের ডিপ্লোটিন স্টেজে হয়ে থাকে, ডিপ্লোটিন স্টেজ। আর এই যে সিন্যাপটোনেমাল কমপ্লেক্স, এর ফর্মেশনটা কখন হয়? ফর্মেশন ডিউরিং, এখানে আমাদের যে ফর্মেশন প্রসেসটা হয়, জাইগোটিনে আমাদের ফর্মেশন হয়ে থাকে। ওকে, সিন্যাপটোনেমাল কমপ্লেক্সটা আসলে কিরকম হয়? এইখানে আমাদের দুটো ক্রোমোসোম, এই দুটো কি হয়, একসাথে কিন্তু পেয়ারিং হয়ে যায়। তো পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোসোম, এইটা কিন্তু এটাকে বলা হয় আমাদের সিন্যাপসিস। ওকে, আর এটা কার মাধ্যমে হয়? সিন্যাপটোনেমাল কমপ্লেক্সের মাধ্যমে এটা হয়ে থাকে। ওকে, এই যে কমপ্লেক্সটা, এটা কি কি দিয়ে তৈরি? এটা কিন্তু আরএনএ অ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে, আরএনএ প্লাস প্রোটিন। ওকে, আর এই যে পার্টটা আমরা এখানে ড্র করেছি, এটা কি নাম? এটার নাম হচ্ছে সিন্যাপটোনেমাল কমপ্লেক্স, সিন্যাপটোনেমাল কমপ্লেক্স। ওকে, এটা কখন ডিসলভ হয়? এটা ডিসলভ হয়ে যায় কিন্তু আমাদের ডিপ্লোটিন স্টেজে। ফর্মেশন কখন হয়? জাইগোটিন স্টেজে। ওকে, এটা আমাদের মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1 এর এগুলো স্টেজ। লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, সরি, হ্যাঁ ডিপ্লোটিন অ্যান্ড দেন ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস, এই 5টা পর্যায়ে কিন্তু আমাদের প্রোফেজ 1টা কিন্তু কমপ্লিট হয়ে থাকে। ওকে, এখানে জাইগোটিনে আমাদের ফর্মেশন হয় সিন্যাপটোনেমাল কমপ্লেক্সে, আর ডিসলিউশন হয়ে যায় কিন্তু আমাদের ডিপ্লোটিন স্টেজে। আর প্যাকেটিন স্টেজে আমাদের কি হয়? সেখানে আমাদের ক্রসিং ওভার হয়। লেকচারের শেষে যদি সময় থাকে তাহলে আমি প্রত্যেকটা স্টেজের কিন্তু যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সেগুলো আমি লিখে দেবো। ওকে, এরপর বলা হচ্ছে এখানে মিওসিসের দ্বিতীয় ধাপ, এর কাজটা কি? মিওসিস 2 পারফর্মস সেপারেশন অফ সেক্স ক্রোমোসোমস, না এটা মিওসিস 1 হয়ে থাকে। সিনাপসিস অফ ডিএনএ অ্যান্ড সেন্ট্রোমিয়ার, সিনাপসিস প্রসেসটা আমাদের মিওসিস 1 হয়ে থাকে, প্রোফেজ 1। সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোসোম, এটাও আমাদের প্রোফেজ 1 হয়ে থাকে, মিন্স মিওসিস 1। ওকে, এই প্রত্যেকটা কিন্তু আমাদের মিওসিস 1 হয়, মিওসিস 1। তো সেপারেশন অফ ক্রোম্যাটিড এইটা আমাদের হয়ে থাকে, এটা আমাদের মিওসিস 2 এর এই ইভেন্টটা হয়ে থাকে। এইখানে কি হয়? এখানে যে আমাদের হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোমটা আমাদের থাকে, এটা এখানে কি হয় যে এরা সেলের মাঝ বরাবর কিন্তু মিওসিস 2 এর মেটাফেজ 2 এ এটা কিন্তু সজ্জিত হবে, আর এদের সাথে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে, আর এরা দুই দিকে যখন টান সৃষ্টি হবে তখন কিন্তু এই সেন্ট্রোমিয়ার মাঝখান থেকে ভেঙে যাবে, আর এখানে ফাইনালি কি তৈরি করবে? ফাইনালি এখানে কিন্তু ভেঙে নিয়ে দুটো সিস্টার ক্রোম্যাটিড কিন্তু আলাদা হয়ে যাবে, আর এইখানে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হবে। ওকে, তো এই যে ক্রোমোজোমটা ভেঙে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার ভেঙে যাওয়া বা সিস্টার ক্রোম্যাটিড আলাদা হয়ে যাওয়া, সেপারেশন অফ সিস্টার ক্রোম্যাটিড, এইটা কোথায় হচ্ছে আমাদের? দিস ইজ মেটাফেজ, সরি, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2। তাহলে অ্যানাফেজ 1 কি হয়ে থাকে? এখানে আমাদের সিস্টার ক্রোম্যাটিড সেপারেশন হচ্ছে, অ্যানাফেজ 1 আমাদের কি হয়? অ্যানাফেজ 1 আমাদের হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়। অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 কি হবে? আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারগুলো থাকবে, এই হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারগুলো, আমাদের হোমোলোগাস ক্রোমোসোমগুলো কিন্তু সেপারেট হয়ে যাবে। ওকে, দুই পোলে চলে যাবে। ওকে, তো সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোসোম, সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোসোম,
এইটা আমাদের হয় অ্যানাফেজ 1-এ। আর অ্যানাফেজ 2-এ কি হচ্ছে আমাদের? সেপারেশন অফ সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিডস। এরপর বলা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ পাওয়া যায় নিম্নলিখিতর মধ্যে কোনটার মধ্যে পাওয়া যায়? সাইনাস, ভেনাস, নো। ডান অলিন্দ এবং ডান নিলয় এর মধ্যেই পাওয়া যায়। ডান অলিন্দ এবং ডান নিলয়, দ্যাট মিনস রাইট অরিকলস অ্যান্ড রাইট ভেন্ট্রিকলস, এর মধ্যেই পাওয়া যায়। বাম অলিন্দ এবং বাম নিলয় মানে লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মধ্যে কিন্তু আমাদের বাইকাসপিড ভালভ পাওয়া যায়। যে বাইকাসপিড ভালভ, এটাকে মিট্রাল ভালভও বলা হয় অথবা মিট্রাল ভালভ। এইটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় আমাদের between left auricle and left ventricle. এরপর বলা হচ্ছে আমাদের ভুল জোড়াটি নির্বাচন করো, সিলেক্ট দ্য মিসম্যাচ। প্রথমে আমাদের দেওয়া রয়েছে গ্যাস ভ্যাকিউল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া। গ্যাস ভ্যাকিউল আমাদের গ্রিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, কারণ গ্রিন ব্যাকটেরিয়া কি করে? আমাদের সালোক সংশ্লেষ করে, আর তার জন্য তাদেরকে কিন্তু সমুদ্রের উপরে ভেসে থাকতে হয়, আর সেটাতে সাহায্য করে আমাদের গ্যাস ভ্যাকিউল। ওকে, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল আমাদের অ্যানিমাল সেলে? নট অ্যাট অল। এইটা কেবলমাত্র অনলি দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্লান্ট সেল, মিনস অনলি ইন প্লান্ট সেল। এটা কেবলমাত্র প্লান্ট সেলের মধ্যে থাকে সেন্ট্রাল লার্জ ভ্যাকিউলস। প্রোটিস্টা হচ্ছে আমাদের ইউক্যারিওট, ইয়েস। মনেরা হচ্ছে আমাদের প্রোক্যারিওট, প্রোটিস্টা ইউক্যারিওট, বাট মনেরা প্রোটিস্টা বোথ আর সিঙ্গেল সেলুলার, সিঙ্গেল সেল। এরপর নিউক্লিয়েড হচ্ছে আমাদের প্রোক্যারিওটের মধ্যেই থাকে, ইয়েস। তো আমাদের ভুল অপশন কোনটা হলো? ভুল অপশন হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ দ্য মিসম্যাচ। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের মূলের এপিক্যাল মেরিস্টেম। দ্য এপিক্যাল মেরিস্টেম অফ দ্য রুট ইজ প্রেজেন্ট অনলি ইন র্যাডিক্যালস, না, র্যাডিক্যালসের মধ্যে থাকে। অনলি ইন ট্যাপরুটের মধ্যেও থাকে। অ্যাডভেন্টিসিয়াস রুট তার মধ্যেও থাকে, প্রত্যেকটার মধ্যেই থাকে। ওকে, ইন অল রুটস। এরপর বলা হচ্ছে চর্বির ইমালসিফিকেশন সম্পন্ন হয় কোনটির দ্বারা? ইমালসিফিকেশনের জন্য আমাদের দায়ী হচ্ছে পিত্ত লবণ, দ্যাট ইজ আওয়ার বাইল সল্ট। ওকে, ইমালসিফিকেশনটা কি? লিখে দিই এখানে, ইমালসিফিকেশন ইমালসিফিকেশন হচ্ছে আমাদের ব্রেকিং ডাউন অফ লার্জ fat globules into small fat droplets. ছোট ছোট ড্রপলেটে ভেঙে নাও। আমাদের কাছে যদি বড় একটা লার্জ ফ্যাট থাকে, তাহলে এইটাকে ছোট 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 ফ্যাট ড্রপলেটে ভেঙে নেওয়া। এটার কারণটা কি? এর চারপাশে বাইল সল্ট আসে, আর এটা কি করে যে এটাকে ভেঙে নেয়, আর এর চারপাশে বাইল সল্ট এটাকে ঘিরে ধরে, যাতে করে এরা আবার পুনরায় যাতে পাইল আপ না হতে পারে, একসাথে যাতে না আসতে পারে। এটা কি জন্য হয়? এটা করার মাধ্যমে কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে যায়, যাতে করে আমাদের প্যানক্রিয়াটিক লাইপেজ এর কাজ করার জন্য সারফেস এরিয়া বেড়ে যায়। ওকে, তো এটা কি করে? এটা আমাদের সারফেস এরিয়া ইনক্রিজ সারফেস এরিয়া ফর pancreatic lipase to act. ওকে, এরপরে বলা হচ্ছে আমাদের নিম্নলিখিতের মধ্যে কোন যুগলটি সঠিকভাবে মেলেনি? which of the following pair is not correctly matched? Vitamin B12 pernicious anemia, yes, ভিটামিন B12 এর সাথে pernicious anemia জড়িত। একটু আগে আমরা দেখলাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা বোঝা থেকে, সেখানে আমি বললাম ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য কি দেখা দেয়? pernicious anemia। ওকে, তো এইটা কিন্তু সঠিক, আমাদের নট অপশনটা বলা হয়েছে। তো আমরা ইনকারেক্টটা খুঁজবো।
ওকে, তো এটা আমাদের সঠিক রয়েছে। এরপরে আমাদের বলা হচ্ছে ভিটামিন বি সিক্স, এই ডেফিসিয়েন্সির জন্য আমাদের কনভালশন, এটাকে সিজার্সও বলা হয়, সিজার্স। এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ম্যালফাংশন। এটা কার জন্য হয়ে থাকে? ভিটামিন বি সিক্সের ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সির জন্য বেরি, হ্যাঁ এটাও সঠিক। এরপরে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্য পেলাগ্রা রোগ না, পেলাগ্রা কার জন্য হয়? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন, যেটাকে আমরা বলে থাকি ভিটামিন বি থ্রি। ওকে, এর জন্য এটা হয়ে থাকে। তো আমাদের অপশন কোনটা ভুল হয়ে যাচ্ছে? এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, ভিটামিন বি টুয়েলভের জন্য এটা হয় না, তো এটা আমাদের ভুল অপশন। এর পরের অপশন আমাদের বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ। ভিটামিন ই কে টোকোফেরল বলা হয়, ইয়েস। ভিটামিন ডি কে নো। রাইবোফ্লাভিন বলা হয় না, এটাকে ক্যালসিফেরল বলা হয়। এরপরে ভিটামিন বি, এটা একটা কমপ্লেক্স, এখানে অনেক কটা ভিটামিন থাকে। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল নিই, যেমন আমাদের ভিটামিন বি ওয়ান, সরাসরি বি ওয়ান লিখি, বি ওয়ানকে আমাদের বলা হয় রাইবোফ্লাভিন। যদি আমরা বি টু এর কথা বলি, তাহলে বি টু হচ্ছে আমাদের সরি ভুল হলো একটু, ভিটামিন বি ওয়ান, যেটা বি ওয়ানটাকে বলা হয় আমাদের থায়ামিন। ওকে, বি ওয়ানটাকে আমরা থায়ামিন বলে থাকি। বি টু এর যদি আমরা কথা বলি, তাহলে বি টুকে আমরা রাইবোফ্লাভিন বলি। এরপরে বি থ্রি এর যদি আমরা কথা বলি, দ্যাট ইজ নিয়াসিন। ওকে, অ্যান্ড সো অন, প্রত্যেকটা নাম লিখছি না আমি। ক্যালসিফেরল, এটা না, দিস ইজ রং। ভিটামিন এ কে থায়ামিন বলা হয় না, এটা হচ্ছে আমাদের ভিটামিন বি ওয়ান, দিস ইজ ভিটামিন বি ওয়ান। তো ভিটামিন এ কে কি বলা হয়? এটাকে বলা হয় রেটিনল। আমাদের ট্রু অপশন কোনটা হচ্ছে? প্রথমটাই আমাদের ট্রু হচ্ছে। এরপর বলা হচ্ছে অ্যাক্রোমেগালির কারণ কি? অ্যাক্রোমেগালি ইজ কজড বাই এক্সেস STH মিনস সোমাটোট্রপিক হরমোন, দ্যাট ইজ আওয়ার গ্রোথ হরমোন। এক্সেস গ্রোথ হরমোনের কারণেই হয়, হ্যাঁ। এক্সেস থাইরক্সিন নট অ্যাট অল, ডেফিসিয়েন্সি অফ থাইরক্সিন নো, এক্সেস অফ অ্যাড্রিনালিন না। থাইরক্সিন, এখানে দুটো ব্যাপার আছে গ্রোথ হরমোন। যদি আমাদের গ্রোথ হরমোন যেটা, এইটা যদি আমাদের ডিউরিং টিনেজের সময় যদি এটা বেড়ে যায়, আর যদি অ্যাডাল্টের সময় বাড়ে, ডিউরিং অ্যাডাল্ট এজ, ডিউরিং টিনেজ কি হয়? এই সময়টাই আমাদের বোনের মধ্যে একটা এপিফাইসিয়াল প্লেট থাকে, যেটা একটা কার্টিলেজিনাস প্লেট। এপিফাইসিয়াল প্লেটটা যতক্ষণ পর্যন্ত বোনের মধ্যে থাকবে, এইটা যদি আমাদের একটা বোন হয়, একটা লং বোন আমি এঁকে নিই, এটা যদি আমাদের একটা বোন হয়, তাহলে আমাদের বোনের যে হেডের কাছে এখানে আমাদের এপিফাইসিয়াল প্লেট থাকে দুই দিকে। এই এপিফাইসিয়াল প্লেটটা একটা বয়স অবধি থাকে, যেমন আমাদের ম্যাক্সিমাম 21 বছর অবধি ম্যাক্সিমাম। তারপরে কি হয় যে এই যে প্লেটটা, এটার অসিফিকেশন হয়ে যায়, এই প্লেটটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যায়। ওকে, অসিফাইড হয়ে যায়, এটা কিন্তু বোনে পরিণত হয়, এটা কার্টিলেজ থাকে, বোনে পরিণত হয়। তো যখন এটা অসিফিকেশন হয়ে যাবে, যখন এই যে আমাদের এপিফাইসিয়াল প্লেটটা এটা যখন এনক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আর হাইট বাড়া সম্ভব না। আর অ্যাডাল্ট স্টেজে কি হয়, এপিফাইসিয়াল প্লেটটা এনক্লোজ হয়ে যায়। আর এপিফাইসিয়াল প্লেট যদি আমাদের বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু বোনের হাইট বাড়া কিন্তু সম্ভব না। আর এমন অবস্থায় যদি আমাদের গ্রোথ হরমোন কোনোভাবে বেড়ে যায়, যদি টিউমার হয় বা যে কোনো স্টিমুলাসের কারণে যদি গ্রোথ হরমোন বেড়ে যায়, তখন সেক্ষেত্রে কি হবে যে আমাদের ফেসিয়াল বোন অথবা এলবো বোন, বিভিন্ন বোনের মধ্যে ডিফর্মিটি দেখা দেবে। তো ডিফর্মিটি অফ বোন, স্পেশালি ফেসিয়াল বোন, এটাকে কিন্তু আমাদের অ্যাক্রোমেগালি বলা হয়। তো ডিফর্মিটি অফ ফেসিয়াল বোন, এটাকে আমরা কি বলবো? অ্যাক্রোমেগালি। অ্যাডাল্ট স্টেজে যখন হবে, তখন বোনের বা হাড়ের লেন্থ বাড়াটা তো সম্ভব না, এটার স্কোপটা কিন্তু শেষ হয়ে গেছে ডিউ টু এনক্লোজার অফ দ্য এপিফাইসিয়াল প্লেট। সেজন্য এখানে কি হবে? ডিফর্মিটি বোন, আমাদের জ বোনটা বড় হয়ে যায়, ওকে, ফোরহেডটা আলাদা মানে ডিফর্ম হয়ে যায়। তো আমাদের টোটাল ফেসিয়াল ডিফর্মিটি চলে আসে। ওকে, স্পেশালি ফেসিয়াল ডিফর্মিটি।
ওকে, এইটা হয়ে থাকে, এটাকে আমরা অ্যাক্রোমেগালি বলে থাকি, এটাকে অ্যাক্রোমেগালি বলে থাকি। আর টিনেজ অবস্থায় যদি আমাদের গ্রোথ হরমোন বেড়ে যায়, স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, তখন এই অবস্থায় কি হবে, যে আমাদের বোন লেন্থ এক্সেসিভ বৃদ্ধি পাবে, ফলে হাইট কি হবে, র্যাপিডলি বৃদ্ধি পায়, হাইট ইনক্রিজেস র্যাপিডলি, হাইট ইনক্রিজেস র্যাপিডলি। আর এর ফলে আমাদের কি হয়ে থাকে, জাইগ্যান্টিজম হয়ে থাকে। তো গ্রোথ হরমোনের এক্সেসিভ সিক্রেশনের ফলেই কিন্তু আমাদের জাইগ্যান্টিজম এন্ড অ্যাক্রোমেগালি দুটোই হয়ে থাকে। কোনটা কোন স্টেজে হয়, জাইগ্যান্টিজম যেটা হয় এটা টিনেজ অবস্থায় হয়, আর অ্যাক্রোমেগালি কখন হবে, যখন অ্যাডাল্ট স্টেজে যদি আমাদের গ্রোথ হরমোন বেশি সিক্রেট হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্রোমেগালি দেখা যায়। ওকে, তো আমাদের এখানে অপশন কোনটা হবে, যেহেতু অ্যাক্রোমেগালির কথা বলছো, আমাদের গ্রোথ হরমোন আনসার হবে অপশন এ। এরপর বলা হচ্ছে আমাদের টেস্ট ক্রস পরিচালনা করা হয় কোন ক্ষেত্রে, টেস্ট ক্রস ইজ ক্যারিড আউট টু, প্রথম অপশনে বলা হচ্ছে ডিটারমাইন দ্য জিনোটাইপ অফ দ্য প্লান্ট অ্যাট F2 স্টেজ। হ্যাঁ, যে কোনো স্টেজে, যে কোনো জেনারেশনে আমাদের জিনোটাইপটাকে কনফার্ম করার জন্য কিন্তু টেস্ট ক্রস করা হয়। তো প্রথম অপশনটাই আমাদের ট্রু হচ্ছে। ওকে, আমি ধরে নিলাম যে আমি যে কোনো একটা ফিনোটাইপ পেলাম, যেমন আমি টল পেলাম, ফিনোটাইপ ইজ টল, বাট জিনোটাইপ হচ্ছে আমাদের ক্যাপিটাল টি স্মল টি। ওকে, এবার এই জিনোটাইপটা আমি কনফার্ম কিভাবে করবো, এটার জন্য আমাদের টেস্ট ক্রস করতে হবে। টেস্ট ক্রস সেটা কিভাবে করব আমরা, এটা আমি একটা ডিফারেন্ট স্লাইডে বোঝাচ্ছি। আসলে এখানে কি হয় যে যদি আমরা টল প্লান্ট পেয়ে থাকি, আমি একটা নর্মাল এক্সাম্পল নিচ্ছি, যেটা ক্লাসিক এক্সাম্পল ফর টেস্ট ক্রস। একটা যদি আমরা কোনো জেনারেশনে আমরা যদি একটা টল প্লান্ট পাই, কিন্তু আমরা টলের জন্য আমাদের ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, ক্যাপিটাল টিও হতে পারে, মানে হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটোই হতে পারে। তো এটা হোমোজাইগাস টল না হেটেরোজাইগাস টল, এই জিনোটাইপটা কনফার্ম করার জন্য কিন্তু আমরা টেস্ট ক্রস করে থাকি। টেস্ট ক্রস আমরা কিভাবে করব, এইটা আমরা যে প্লান্টটা পেলাম এর সাথে আমরা একটা কিন্তু হোমোজাইগাস রিসেসিভ একটা প্লান্ট, যেটা আমাদের পিওর ডর্ফ প্লান্ট, তার সাথে আমরা ক্রস করব। যদি আমাদের ক্রসের পরে যদি আমাদের প্রত্যেকটা প্লান্ট যদি আমাদের টল হয়, তাহলে আমরা বুঝবো এটা হোমোজাইগাস টল। যদি এর মধ্যে যদি আমরা ডর্ফ প্লান্টটা পাই, তাহলে আমরা বুঝবো এটা হেটেরোজাইগাস টল ছিল। ওকে, তো টেস্ট ক্রসটা আমরা কি জন্য করে থাকি, টেস্ট ক্রস to determine whether the plant is, আমি পি প্লান্টের রেসপেক্টে কথা বলছি, whether the plant is homozygous tall or heterozygous tall. Homozygous tall means capital T or heterozygous tall, এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, সরি। এই ক্ষেত্রে আমরা যে প্লান্টটা পাই, আমি ধরে নিলাম আমরা কোনো একটা ফিনোটাইপ পেয়েছি টল। টলের ক্ষেত্রে দুটো জিনোটাইপ হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড স্মল টি। তো আমরা টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কিন্তু ডিটারমাইন করব যে আমাদের যে টল প্লান্টটা সেটা জিনোটাইপ কোনটা, এটা হেট্রোজাইগাস, এটা হেট্রোজাইগাস না হোমোজাইগাস। ওকে, কোনটা, তো যদি আমাদের হেট্রোজাইগাস থেকে থাকে, যেমন ক্যাপিটাল টি স্মল টি, তো এটার আমরা ক্রস করাবো কিন্তু হোমোজাইগাস রিসেসিভের সাথে। তো এই ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, আমরা সরাসরি করে নেব। এই ক্ষেত্রে আমাদের তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। তো আমরা দেখতে পাচ্ছি হাফ অফ দ্য প্লান্ট আর টল, আমরা শুধুমাত্র ফিনোটাইপ নিয়ে কথা বলবো, আর হাফ আর ডোয়ার্ফ। তো যখন আমরা এইরকম ফিনোটাইপ রেশিও পাবো,
1:1, টল অ্যান্ড ডর্ফের রেশিও পাচ্ছি আমরা 1:1, ফিনোটাইপ রেশিও আমরা পাচ্ছি আমাদের 1:1। তো এই ক্ষেত্রে আমরা কি কনফার্ম আমরা কনফার্ম করে কি বলতে পারবো, আমাদের যে রিমার্ক আসবে, রিমার্কটা কি, সেটা হচ্ছে জিনোটাইপ আমরা পেলাম ক্যাপিটাল টি স্মল টি, মানে হেটেরোজাইগাস টল। প্লান্টটা আমাদের কি ছিল, হেটেরোজাইগাস টল। ওকে, আমরা এইবার যদি ক্যাপিটাল টি নিই, মানে আমাদের প্লান্ট যদি ক্যাপিটাল টি থাকে, তাহলে মানে যদি হোমোজাইগাস কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি হবে টেস্ট ক্রসের ফলে। এই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা পাবো আমরা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমরা কিন্তু টল প্লান্ট পাবো, অল আর টল প্লান্টস। তো এই ক্ষেত্রে আমরা রিমার্ক কি দেব, যে হোমোজাইগাস টল। তো এই ক্ষেত্রে আমাদের জিনোটাইপটা কি কনফার্ম হবে, জিনোটাইপ আমাদের কনফার্ম হবে এই ক্ষেত্রে ক্যাপিটাল টি, আর এই ক্ষেত্রে আমাদের জিনোটাইপটা কি কনফার্ম হবে, এই ক্ষেত্রে জিনোটাইপ আমাদের কনফার্ম হবে ক্যাপিটাল টি স্মল টি। ওকে, তো এইভাবে আমাদের টেস্ট ক্রসটা কাজে লাগে কি ডিটারমাইন করার জন্য, যে প্লান্টের জিনোটাইপটা কনফার্ম করার জন্য। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। এটা আমাদের কিসের উদাহরণ, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ইজ অ্যান এক্সাম্পল অফ দিস ইজ ন্যাচারাল সিলেকশন। ওকে, এই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে আমাদের গাছের মধ্যে যে হোয়াইট কালারটা সেটা চলে যায়, আর এটা ডার্ক কালার হয়ে যায়। ডার্ক কালারের ফলে যে সমস্ত ডার্ক কালারের যে মথটা ছিল, তারাই কেবলমাত্র বেঁচে থাকতে পারে, আর যারা হোয়াইট কালারের মথ ছিল তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা একটা ন্যাচারাল সিলেকশন, মানে যে কোনো একজন অ্যাডভান্টেজ পাচ্ছে আর আরেকজন সেখানে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা আমাদের একটা ন্যাচারাল সিলেকশনের উদাহরণ। তো এখানে সার্ভাইভ কে করবে, যে ডার্ক কালারের ছিল, ডার্ক কালারটা কিন্তু ন্যাচারালি সিলেক্ট হচ্ছে। এরপর বলা হচ্ছে আমাদের আর্থ্রোপোডায়ের চোখের মৌলিক একক কি, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট, বেসিক ইউনিট অফ আই অফ অ্যান ইনসেক্ট অর ককরোচ। এটা হচ্ছে আমাদের ওমেটিডিয়াম। ওকে, এটাকে কম্পাউন্ড আইও বলা হয়। ওকে, এরপর আমাদের আগের লেকচারের একটা প্রশ্নে, কোশ্চেন নাম্বার 34, এতে একটু কারেকশন হবে। এখানে ছিল আমাদের ইন্টারসেক্সের জিনোটাইপটা জিজ্ঞেস করা হয়েছিল। আমরা এখানে আমরা আগের ক্লাসে যে আনসারটা চুজ করেছিলাম সেটা ছিল আমাদের ক্লাইনফেল্টার সিনড্রোম, দিস ওয়ান। এটাও ইন্টারসেক্স, কিন্তু অফিসিয়াল আনসার কি যেটা ছিল সেটা ছিল কিন্তু আমাদের এই অপশনটা। ওকে, মানে এরা ড্রসোফিলাকে কিন্তু চুজ করেছিল। তো আমরা দেখে নেব এখানে কি হয়ে থাকে দুই ক্ষেত্রে। ক্লাইনফেল্টারটাও আমাদের ইন্টারসেক্স ব্রড বায়োলজিক্যাল ডেফিনেশনের ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্লাইনফেল্টারদের কিন্তু ইন্টারসেক্স হিসেবে গণ্য করা হয় না। ওকে, সব ক্ষেত্রে কিন্তু গণ্য করা হয় না, কিন্তু ক্লাইনফেল্টার ইন্টারসেক্স বটে। আমরা যদি ড্রসোফিলার কথা বলি, ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, এইখানে কিন্তু যে সেক্সটা ডিটারমাইন হয়, সেক্স ডিটারমিনেশন কিভাবে হয়, সেক্স ডিটারমিনেশন লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় এদের ক্ষেত্রে, বাই X:A রেশিও। এই রেশিওর মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। এখন এই যে X:A রেশিও, এটা কি থাকলে আমাদের, এখন এর তিনটে রেঞ্জ আছে। X:A যদি আমাদের 1 হয়, X:A যদি আমাদের 0.5 হয়,
আর x⁴a যদি আমাদের 0.5 to 1 এর মধ্যে হয়, যদি 1 হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো ফিমেল। ওকে, এখানে আমাদের ক্যারিওটাইপটা কি হবে, XX2a, এটা আমাদের মেল হয়ে থাকে। এখানে ক্যারিওটাইপ কি হবে, XY2a, এইটা আমাদের হয় ইন্টারসেক্স, এটা মেল ফিমেলের মাঝামাঝি ইন্টারসেক্স। ওকে, তো এইটা আমাদের হয়ে যাবে XX3a, এটা এর ক্যারিওটাইপ হবে। তো ইন্টারসেক্স আমাদের ড্রসোফিলার ক্ষেত্রেও হয়, হিউম্যান বিংসের মানে আমাদের হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে হয়। এইখানে প্রশ্নে কিন্তু কনটেক্সটটা একদম দেওয়া নেই, কিন্তু স্পেশালি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ওকে, সিইউটি হতে পারে, নিট হতে পারে, অথবা যে কোনো আমাদের বাকি যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন আমাদের SLST, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ড্রসোফিলা এটাকে কিন্তু আনসারটা এক্সপেক্ট করে ফর ইন্টারসেক্স। ওকে, তাই আমরা এক্ষেত্রে ড্রসোফিলাটাকে কিন্তু প্রেফারেন্স দেব। ওকে, তো এইটা কিন্তু আমরা এখানে প্রেফারেন্স দেবো না, তো এটা আমরা আনসার কিন্তু সিলেক্ট করব না। তো আমাদের ফাইনাল আনসার কিন্তু এইটা হবে অপশন সি। যেহেতু আমাদের এইখানে দেখতে পাচ্ছি এক্স ক্রোমোজোম আমাদের রয়েছে দুটো, আর তো এইটা চলে আসবে আমাদের 0.75। ওকে, মানে এটা এর মধ্যে আসছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি ক্যারিওটাইপটা। ওকে, আজকে এ পর্যন্ত। মিওসিস 2 এর স্টেজগুলো এখন আর বলা যাবে না, অনেক লেন্দি হয়ে গেছে লেকচার। তোমরা চাইলে আমি সম্পূর্ণ সেল ডিভিশনের উপরে পুরো চ্যাপ্টারটা কিন্তু আমি করিয়ে দেবো শর্টের উপরে, যদি তোমরা চাও তাহলে সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর আমাদের মাদ্রাসা বোর্ডের যে পেপারটা আমরা সলভ করছিলাম সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের মক টেস্ট অ্যাজ ইট ইজ চলতে থাকবে যেভাবে আগে চলছিল। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ মক নিয়ে আসবো, সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের কিন্তু একটা মক সিরিজ নিয়ে আসবো। সেখানে 2-3টে চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের মক সিরিজটা থাকবে। তো সেখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। তো এরপরে যে মকগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে, প্রথমে নিজেরা অ্যাটেম্প করবে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। তো চলো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ওকে, নতুন একটা মক টেস্টের সলিউশন ভিডিওতে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, কিপ প্রিপেয়ারিং, গুড বাই।